কত জেড স্টার, আর জেড স্টার ভ্যালুটা কোথা থেকে এসেছিল, যখন এক্স ইকুয়াল টু কত এক্স নট ছিল। লেখো হুইচ ইজ কন্ট্রাডিকশন দ্যাট the fact, লেখো হুইচ ইজ বলো ইকুয়াল টু না আমাকে বলো ইনার প্রোডাক্ট অফ আলফা কমা আলফা কত হয়, কি শিখেছিলে? নর্ম অফ কত, ওইটাই তো লিখেছি ঋত্বিক, আর তো কিছু করিনি। এটুকু বললাম ইনার প্রোডাক্ট অফ আলফা কমা আলফা যা ইনার প্রোডাক্ট অফ আলফা কমা আলফা ট্রান্সপোজও তাই ভ্যালু ইকুয়াল ভ্যালু দেয়। সব এগুলোর নর্ম অফ কত, আচ্ছা লেখো this contradicts the fact that z star is the maximum value of z. This contradicts the fact that z star is the maximum value of z. এটা কিন্তু কন্ট্রাডিক্ট হচ্ছে, কারণ z star তো ম্যাক্সিমাম ভ্যালু ছিল বলে। ফুল স্টপ দিলে লিখো thus x naught is not an interior point of x. Thus x naught is not an interior point of x নয়, interior point of s. Thus x naught is not an interior point of s, but it is a boundary point. Of s. Full stop দিয়ে লেখো thus if x naught be an optimal solution, to the linear programming problem, then z star equal to c of x naught and c of u less or equal to z naught for all u belongs to কত s. ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে, অতএব এস এর সমস্ত কটা ভ্যালু হচ্ছে জেড নটের থেকে কি দেবে, জেড নট নয় আমাদের জেড স্টারের থেকে নিশ্চয়ই ছোট দেবে। লেখো হেন্স জেড স্টার ইকুয়াল টু, হ্যাঁ আমাদের সি ট্রান্সপোজ না অবশ্যই, হেন্স জেড স্টার এটা ইজ এ সাপোর্টিং হাইপারপ্লেন, হ্যান্স জেড স্টার ইজ এ সাপোর্টিং বাউন্ডারি পয়েন্ট দেখিয়ে দিলাম, সঙ্গে এই কন্ডিশনটা হোল্ড করে দিলাম। লেখো হেন্স জেড স্টার ইকুয়াল টু এই যে সি ট্রান্সপোজ অফ এক্স ইজ অ্যান সাপোর্টিং হাইপারপ্লেন at x naught. Hence z star equal to c transpose of x is a supporting hyperplane of x naught. একটু নোট দিয়ে লিখে দাও। দেখো সাপোর্টিং হাইপারপ্লেনের জন্য দুটো ছিল, যদি আমরা এই প্রবলেমটা একসঙ্গে কিন্তু দেখাতে পারবে না, যদি আমরা মিনিমাইজেশন প্রবলেম নিয়ে একই কাণ্ডটুকু করে ফেলি তাহলে কিন্তু আমরা এই রিলেশনটুকু হোল্ড করে দিতে পারবো, সি ট্রান্সপোজ অফ ইউ গ্রেটার অর ইকুয়াল টু জে স্টার ফর অল ইউ বিলংস টু এস। লেখো নোট দিয়ে লেখো দ্য থিওরেম ক্যান বি প্রুভড, the theorem can be proved similarly in the case of minimization problem. আচ্ছা এবার একটা থিওরেম, এটা আমি করাবো না, বাড়িতে করবে, আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারবে। লেখো এভরি নয়, লেখো এক্সট্রিম পয়েন্ট অফ পি, extreme point P is also
is also an extreme point, is also an extreme point of the convex set S of feasible solution, convex set S of feasible solution of an LPP, feasible solution of an LPP. লেখা হয় আর P equal to P equal to S intersection H, P equal to S intersection H and H equal to যা optimal hyperplane যেটা থাকে x belongs to e to the power n such that C transpose of x এটা লেখো is a supporting hyperplane, is a supporting hyperplane at the point x star of S, is a supporting hyperplane at the point x star of S, x star of S. বাড়িতে করবে এটা। আমি এবার আসছি সিমপ্লেক্স মেথডে, সিমপ্লেক্স অ্যালগরিদম। আচ্ছা, কালকে যেটা আমি টুকতে বলেছিলাম আমি সেটা একটু সামারি করে দেবো। ভালো নয়? আচ্ছা দেখো, বোঝার চেষ্টা করো। কেন করছি উত্তর দিচ্ছি দেখো, সিমপ্লেক্স সার্চ একটা প্রসিডিওর, তো প্রসিডিওর ওরা বের করেছে, বাট কেন উত্তর পাবে নিশ্চয়ই। আচ্ছা আমি একটু আসি সিমপ্লেক্স অ্যালগরিদম। দাঁড়াও, আচ্ছা যেটা বলতে চাইছিলাম কালকে সেই কথাগুলো আমি আর লেখাবো না বলেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা দেখো, ছিল হচ্ছে সিমপ্লেক্স অ্যালগরিদমের ফার্স্ট এরকম একটা ব্যাপার ছিল যে আমি একটু পড়ে যাচ্ছি আর বুঝিয়ে দিয়ে যাচ্ছি, যেগুলো খাতায় টোকা ছিল, যে সিমপ্লেক্স অ্যালগরিদম কখন করব। ফার্স্ট উত্তর আসবে দরকার কী ছিল একটু ভেবে দেখো। আমরা যখন এলপিপির ফর্মুলেশন অফ এলপিপি শিখেছিলাম ওখানে, বা গ্রাফিক্যাল সলিউশনে যখন সলভ করেছিলাম ওখানে ডিসিশন ভ্যারিয়েবল কিন্তু দুটো ছিল। মানে যা কিছু অবজেক্ট ছিল দুটো অবজেক্ট দিয়ে, মানে কতখানা চেয়ার কতখানা টেবিল এরকম একটা, মানে দুটো জাস্ট হচ্ছে যে অবজেক্টিভ ফাংশান যেটা ছিল তার মধ্যেও দুটো ভ্যারিয়েবল ছিল, সাবজেক্টিভ ফাংশানের মধ্যেও দুটো ভ্যারিয়েবল ছিল। এখন এরকম কি মাথায় আসছে না, আমরা যত ফর্মুলেশন অফ এলপিপি করে ফেলেছি বা যত অঙ্কগুলো গ্রাফিক্যাল সলিউশনে সলভ করেছি ওগুলো কি তিনটে ভ্যারিয়েবল দিলে অঙ্কটা ফর্ম করা যেত না? আমি যখন ফার্স্ট যে অঙ্কটা শিখেছিলাম মনে হয় ওই এ টাইপ মেশিন আর বি টাইপ মেশিন দিয়ে প্রবলেম একটা করেছিলাম, হতেও তো পারে ওর সঙ্গে একটা সি টাইপ মেশিন একটু ইনক্লুড করে দাও। তো সি টাইপ মেশিন যদি ইনক্লুড করে দাও তাহলে কটা ভ্যারিয়েবল আসবে ঋত্বিক? কটা ভ্যারিয়েবল আসবে? তিনখানা ভ্যারিয়েবল, তিনটে। তাহলে বলো তো এই তিনটে ভ্যারিয়েবল দিয়ে কোনো প্রবলেম সেটা কি গ্রাফিক্যাল সলিউশনে সলভ করা যাবে? সাপোজ এরকম একটা প্রবলেম আছে, ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 5x2 প্লাস 6x3, সাবজেক্ট 2 আছে 2x1 প্লাস 3x2 প্লাস 9x3 লেস অর ইকুয়াল টু 5, আর এটা দেওয়া আছে। এরকম প্রবলেম কি গ্রাফিক্যাল সলিউশনে সলভ করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ গ্রাফিক্যাল সলিউশন সলভ করতে গেলে আমাকে এই সব সাবজেক্টিভ ফাংশানগুলোকে এগুলোকে সব স্ট্রেট লাইন আকারে আমাকে কনসিডার করতে হয়, বাট এখানে একটা প্লেনের ইকুয়েশন চলে আসছে। অতএব ডিসিশন ভ্যারিয়েবল মানে x1 x2 x3 এগুলো যদি মোর দ্যান 2 হয়ে যায় তাহলে আমরা প্রবলেমগুলোকে গ্রাফিক্যাল সলিউশনে সলভ করতে পারবো না।
ফর্মুলেশনটুকু করতে পারবো, সলভ করতে পারবো না। তাহলে সেই সলিউশন কী করে করব? সেই সলিউশন করার জন্য আমাদেরকে সিমপ্লেক্স অ্যালগরিদমের দিকে তাকাতে হয়। সিমপ্লেক্স অ্যালগরিদম হচ্ছে এমন একটা প্রসেস, একটু জটিল প্রসেস, মানে লেন্দি প্রসেস, বাট লেন্দি প্রসেস হলেও সলিউশনটুকু তোমাকে ও দিয়ে দেবে। হ্যাঁ, মোর দ্যান 2 ডিসিশন ভ্যারিয়েবল, ঠিক আছে, ওরও তুমি অপটিমাল সলিউশন পেয়ে যাবে। এই হচ্ছে সিমপ্লেক্স অ্যালগরিদমের জাস্ট প্রথম সামারি। এটাই সিমপ্লেক্স অ্যালগরিদম কেন করব, তার উত্তর হচ্ছে এটা। এবার সিমপ্লেক্স অ্যালগরিদম করতে গেলে কিছু জিনিস তোমাকে জানতে হবে। এই জন্যই আমরা যখন 2 ভ্যারিয়েবল দিয়ে করেছিলাম, দেখো 2 ভ্যারিয়েবল দিয়ে করার সময় প্রত্যেকটা ইনইকুয়েশনগুলোকে আমরা ইকুয়েশন আকারে কনসিডার করতাম, দিয়ে ওগুলো স্ট্রেট লাইন আকারে ফর্ম করতাম, দিয়ে রিজিয়ন বের করতাম। এখানে রিজিয়ন বের তুমি করতে পারবে না, কারণ একটা প্লেন হয়ে গেছে, তো রিজিয়ন বের করার কোনো প্রশ্নই নেই। বাট ওই সব ইনইকুয়েশনগুলোকে আমাকে ইকুয়েশানে কনভার্ট করতে হবে। ওই ইনইকুয়েশনগুলোকে ইকুয়েশানে কনভার্ট করার জন্য কতগুলো ভ্যারিয়েবলের নতুন ভ্যারিয়েবলের দরকার হয়ে থাকে। ওই নতুন ভ্যারিয়েবলগুলোর নাম হয়ে থাকে কি স্ল্যাক ভ্যারিয়েবল, সারপ্লাস ভ্যারিয়েবল, আর একটা আছে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল। এখন প্রশ্ন আসবে স্ল্যাক ভ্যারিয়েবলের কাজ কি, বা সারপ্লাস ভ্যারিয়েবলের কাজ কি, আর আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের কাজ কি। কোনো একটা সিমপ্লেক্স অ্যালগরিদমে অঙ্ক যদি করতেই চাও, তাহলে অবশ্যই ওই সব অঙ্কগুলোতে ইন্ট্রোডিউস করতে হয় স্ল্যাক ভ্যারিয়েবল অথবা সারপ্লাস ভ্যারিয়েবল অথবা আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল অথবা সবগুলো ভ্যারিয়েবল একসঙ্গে। এখন কোন অঙ্কতে কী ভ্যারিয়েবল আমরা ইউজ করলে তার কাজটা বা কী, ওটার বেনিফিট কী, সেগুলো একটু নিয়ে বলি। যা লেখা আছে নিশ্চয়ই যদি কেউ পড়ে থাকো সুন্দরভাবে বুঝতে পারবে। আমি ছোট এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এখানে এনখানা নিয়ে দেখিয়েছে, আমার এনখানাতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, এনখানা তুমি বাড়িতে পড়বে। আমি 3খানা নিয়ে একটু দেখাচ্ছি, তারপর যতটুকু লেখার আমি লিখে দেবো। দেখো, সাপোজ এরকম একটা ইকুয়েশান আছে যে ম্যাক্স জেড, একটু বোঝো, লেখার দরকার নেই। ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2, আর সাবজেক্ট 2 আছে সাপোজ 2x1 প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 6, আর x1 মাইনাস x2 লেস অর ইকুয়াল টু 5। আমি দুটো দিয়েই করছি একটু বোঝার সুবিধার জন্য, তিনটেও নিতে পারতে। এখন দেখো এই অঙ্কটা, এটা কিন্তু নেটের প্রবলেম হচ্ছে সবাই। আমি না পরের দিন হচ্ছে আমি জানি না আমার হ্যান্ডসেটটা থেকে আমি পরের দিনে করব। আসলে আমি আরেকটা হ্যান্ডসেট থেকে করছি, জানি না ওর জন্য হচ্ছে কি না। নেটের স্পিড তো ঠিকঠাকই আছে। আমি আমার হ্যান্ডসেটটা থেকেই নেক্সট দিন ক্লাস করাবো, আর রেকর্ডটা দেখি এটা করা যায় কি না। আমার হ্যান্ডসেটটা রেকর্ড করাই বলে এটা দিতে পারি না। একবার কি আমার হ্যান্ডসেটটা নিয়ে ট্রাই করবো এখন, দেখো তো সমস্যা হচ্ছে কি না। না, আমি এটা কমপ্লেন দেখছি, অনেকেরই সমস্যা হচ্ছে, জানি না এই হ্যান্ডসেটটা র্যাম ফ্যাম কম আছে তার জন্য কি জানি। আচ্ছা, হ্যাঁ, এটার প্রসেসর কম আছে, কিন্তু আমার স্যামসাংটার প্রসেসর মানে ভালো আছে, ওর জন্য সমস্যা হচ্ছে বা কী জানি। এই জন্য একবার ট্রাই করে দেখলে হতো। ঠিক আছে, থাক, পরের দিন দেখবো। না কি বলছো? ঠিকঠাকই চলছে? দেখো, আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, তো যাই অঙ্ক করো না কেন, সে গ্রাফিক্যালি করো আর সিমপ্লেক্সি করো, সবসময় মনে রাখবে এই ইকুয়েশনগুলোকে ইকুয়েশানে আমাকে কনভার্ট করতে হবে। যতক্ষণ না ইকুয়েশনগুলোকে ইকুয়েশানে কনভার্ট করো, ততক্ষণ ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনগুলো পাবে না। আবার বলি, সিমপ্লেক্স মেথড অঙ্ক করতে গেলে ফার্স্ট তোমাকে একটা সিস্টেম অফ ইকুয়েশানের ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আনতে হয়। এগুলো সব ভেতরের ফান্ডার, কিন্তু অনেক জায়গাতে অঙ্ক প্রথম সিমপ্লেক্স অ্যালগরিদম থেকেই প্রসেস থেকেই স্টপ করে দেয়, মানে শুরু করে দেয়। বাট সেগুলো না শিখে ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড একটু জানো, যে সিমপ্লেক্স অ্যালগরিদম করতে গেলে ফার্স্ট একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের দরকার হয়। আর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেতে গেলে এই ইকুয়েশনগুলোকে আমাকে প্রথম হচ্ছে ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার ম্যাক্স জেড নিয়ে এখন মাথা ব্যথা নেই, আমার সাবজেক্টগুলো ইকুয়েশন হয়ে আছে, এই ইকুয়েশনগুলোকে আমি ইকুয়েশনে কী করে কনভার্ট করব? আচ্ছা বলো তো, এখানে কোয়ান্টিটি বেশি না এদিকের কোয়ান্টিটি বেশি আছে? এখানকার কোয়ান্টিটি বেশি আছে না এদিকের? কত? বাম দিকের কোয়ান্টিটিটা কম আছে, ডান দিকের কোয়ান্টিটিটা বেশি আছে। তার মানে আমি যদি বাম দিকে কোনো একটা নতুন ভ্যারিয়েবল যদি এক্সট্রা অ্যাড করে দিই, যেটা পজিটিভ হলো ভ্যারিয়েবল, তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা ইকুয়াল হওয়ার প্রবাবিলিটি আছে, হ্যাঁ কি না? 2x1 প্লাস 3x2 আছে, 2x1 প্লাস 3x2 আছে, প্লাস এর সঙ্গে একটা কিছু এক্সট্রা টার্ম আমি অ্যাড করে দিলাম, সাপোজ x3 ইকুয়াল টু 6 লিখতেই পারি। এমন কিছু একটা x3 আছে,
যেটা হয়তো এখানে বসালে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি সমান হয়ে যাবে। এই যে ভ্যারিয়েবলটি ইন্ট্রোডিউস করলে এই নতুন ভ্যারিয়েবলটার নাম হয়ে থাকে কি স্ল্যাক ভ্যারিয়েবল, SLACK স্ল্যাক ভ্যারিয়েবল। তাহলে এটুকু বুঝতে পারছো যদি কোনো একটা ইকুয়েশান মন দিয়ে কথাগুলো শোনো, যদি কোনো একটা ইকুয়েশান লেসর ইকুয়াল টু টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই একটা ইনইকুয়েশানের জন্য তাহলে কটা স্ল্যাক ভ্যারিয়েবল আসবে ঋত্বিক? জাস্ট একটাই স্ল্যাক ভ্যারিয়েবল এলো, সামাইটা বলে দিচ্ছি, স্ল্যাক ভ্যারিয়েবল এলো। আচ্ছা এবার বলো এটাও ইনইকুয়েশান হয়ে আছে লেসর ইকুয়াল টু, তাহলে এখানেও একটা নতুন একটা স্ল্যাক ভ্যারিয়েবল আবির্ভাব করাও, সেটা হচ্ছে x1 মাইনাস x2 প্লাস কত বোঝো ভালো করে আগে, তারপর লেখাবো সব, একটু সময় লাগবে বাট ভেতরে ঢুকতে গেলে বুঝতে হবে। x1 মাইনাস x2 প্লাস নতুন একটা স্ল্যাক ভ্যারিয়েবল, আগে যেহেতু স্ল্যাক ভ্যারিয়েবল নিয়ে চলে আগে x3, তাহলে এই ইনইকুয়েশনের জন্য একটা স্ল্যাক ভ্যারিয়েবল আসবে, সেই স্ল্যাক ভ্যারিয়েবলটার নাম দিলাম আমি কত x4। আর এগুলোকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য 0x3 লিখি, আর এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য 0x4 ইকুয়াল টু 5 না ইকুয়াল টু 6 আর ইকুয়াল টু কত 5। অবশ্যই x1 ডিসিশান ভ্যারিয়েবল অলওয়েজ পজিটিভ হয়, অতএব তুমি এখানে নতুন দুটো ডিসিশান ভ্যারিয়েবল সেগুলো নতুন এখন নাম হয়েছে সেগুলো স্ল্যাক ভ্যারিয়েবল। তো x1 x2 x3 x4 সব গ্রেটার অর ইকুয়াল টু কত 0। এই যে সিস্টেম অফ ইকুয়েশানটা আছে, এই সিস্টেম অফ ইকুয়েশানটা তোমাকে কি পেতে হেল্প করবে? তোমাকে পেতে হেল্প করবে কি একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। কেন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আমি বলছি, কারণ যদি কোনো সিম্পলেস্ট অ্যালগরিদম মোটামুটি 2 ভ্যারিয়েবলের যদি উপরে নিয়ে নাও তাহলে ওর যে কোনো একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন সেটা অলওয়েজ অপটিমাল সলিউশনকে ইন্ডিকেট করে। অতএব সিম্পলেক্স অ্যালগোরিদম সব কথাগুলো আমি লেখাবো। অতএব সিম্পলেক্স অ্যালগরিদম করতে গেলে আমার যেটা দরকার থাকে ফার্স্ট একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের দরকার থাকে, আর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন এই দুটো ইকুয়েশন থেকে কোনো দিন পাবে না। তাহলে আমার কাজ হবে ইকুয়েশনগুলোকে ইকুয়েশনে কনভার্ট করা, সেটা এই টেকনিকে আমি কনভার্ট করতে পারি। এই টেকনিকে কেন কনভার্ট করতে পারি? লেফট হ্যান্ড সাইডে দেখো কম ভ্যালু ছিল, রাইট হ্যান্ড সাইডে বেশি ভ্যালু ছিল, একটা পজিটিভ টার্ম দিয়ে অ্যাড করে ফেলেছি x3, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হতে পারে এবং সেটা লিখেছি। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনের জন্য আমি করে ফেলেছি। এখন এই যে ইকুয়েশনটা পেলে সিস্টেম অফ ইকুয়েশন, ঋত্বিক বলো এখানে কটা ভ্যারিয়েবল আছে? কটা ভ্যারিয়েবল আছে? কটা ভ্যারিয়েবল আছে? 4টে। কটা ইকুয়েশান আছে? 2টো ইকুয়েশান আছে। তাহলে দেখো যদি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেতে চাই তাহলে কটা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাট এ টাইম আমাকে 0 করতে হয়? কটা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাট এ টাইম 0 করতে হয়? আমাকে 2টো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাট 0 করতে হয়। এবার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেতে গেলে সবসময় মাথায় রাখবে আমাদের বেসিক ফিজিবল বেসিক সলিউশন হতে হয় সঙ্গে হচ্ছে পজিটিভ ওয়ালা সলিউশন। বাই ডিফল্ট যদি আমরা এই দুটোকে 0 চুজ করে নেই, অন্য কম্বিনেশন হলে তুমি নিতে, আমি বলতাম না যে ওগুলো নিতে হবে না, বাট এখানে খালি চোখেই দেখা যাচ্ছে আমি যদি x1 আর x2 এই ভ্যালুগুলোকে যদি নন বেসিক ভ্যারিয়েবল না বেসিক ভ্যারিয়েবল বলবো আমরা, নন বেসিক ভ্যারিয়েবল যেটা আমরা 0 চুজ করি সেটাকে নন বেসিক ভ্যারিয়েবল। যদি আমি x1 আর x2কে নন বেসিক ভ্যারিয়েবল চুজ করে ফেলি তাহলে এইটুকু থাকবে না, শুধু করে কত পরে থাকবে x3 ইকুয়াল টু 6 আর x4 ইকুয়াল টু কত 5। দেখো যদি x1 x2কে নন বেসিক ভ্যারিয়েবল বলি তাহলে x1 ইকুয়াল টু 0 x2 ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে সিস্টেম ইকুয়েশনে রিডিউস হয়ে যাবে x3 প্লাস 0 অফ x4 ইকুয়াল টু 6 আর 0x3 প্লাস x4 ইকুয়াল টু 5। খোলাখুলিভাবে যদি সলভ করে ফেলো তাহলে x3 ইকুয়াল টু 6 আর x4 ইকুয়াল টু কত 5। তাহলে দেখো এই 6 আর 5, এই 6 আর 5 মানে 0 0 6 আর 5 এটা একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। কার? এই সিস্টেম অফ ইকুয়েশনটার একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা অলওয়েজ ইম্পর্ট্যান্ট। কোনো একটা সিমপ্লেক্স অ্যালগরিদম যদি তুমি স্টার্ট করতে চাও তাহলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দরকার থাকে। সেই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়ার জন্য আমাকে স্ল্যাক আর সারপ্লাস ভ্যারিয়েবল এখানে স্ল্যাক ভ্যারিয়েবল অ্যাড করতে হয়েছে। এইটুকু হচ্ছে স্ল্যাক। অন্যগুলোকে যদি 0 করতে যদি ওখানে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আসতো আমি নিশ্চয়ই নিতাম। সঞ্জিত আমরা যখন সিমপ্লেক্স অ্যালগরিদম করব না বলো, তাই এদিকে তো x1 x2 যা রাম ভীম যদু ভুন্দু যাই ভ্যালু নাও এ সব সময় ছোট ভ্যালু হয়ে আছে। ডান দিক তো 6 বড় না, এটা লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু কোনটা বড় কোনটা ছোট, তাই না? হ্যাঁ, তাহলে দেখো সিমপ্লেক্স অ্যালগরিদম আমি যখন টেবিলটা শেখাবো না তখন এই ভ্যালুটার খুব ইম্পর্ট্যান্ট আছে, এই ভ্যালুটা বসাতে হয়, মানে টেবিলে এই ভ্যালুটার কাজ আছে।
তার জন্য এইটুকু ভ্যালু বের করতে গেলে আমাকে নিশ্চয়ই ইনইকুয়েশনগুলোকে ইকুয়েশনে সাজাতে হবে। ইনইকুয়েশনগুলোকে সাজাতে গেলে স্ল্যাক ভেরিয়েবল দরকার থাকবে, তার জন্য এইটুকু স্ট্রাকচার আমরা করে নিই। এটুকু আমি একটু এক্সটেনশন করে দিলাম, তোমাদের যতটুকু আমি বলেছিলাম, যেটুকু পাঠিয়েছিলাম তাতে শুধু এটুকুই ছিল স্ল্যাক ভেরিয়েবল কখন ইউজ করবো আর সারপ্লাস ভেরিয়েবল কখন ইউজ করবো, এটুকুই ছিল। বাট আমি এখানে একটু এক্সটেনশন করে দিলাম স্ল্যাক ভেরিয়েবল। বলো হ্যাঁ, আমি কি বললাম? আমি বললাম নিশ্চয়ই একটা ইনিশিয়াল বেসিক ফিজিবিলিটি তুমি এখানে বসালেই হবে। অঙ্ক যখন করব মাস্ট বি এখানে একটা এই সিস্টেম ইকুয়েশনটা ইনিশিয়াল বেসিক ফিজিবিলিটি সলিউশন দরকার। সেটা তুমি যেভাবে খুশি বের করো, ইনিশিয়াল বেসিক ফিজিবিলিটি সলিউশন হয় যেন, সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এগুলো হতে হবে। তো খালি চোখে যেহেতু আমি এখানে বসিয়ে দেখে নিচ্ছি যে এগুলো তো যদি জিরো হয় একেবারে ভ্যালু পেয়ে যাচ্ছে, আমি জটিল জিনিসে যাচ্ছি না, নিশ্চয়ই হবে ইনিশিয়াল বেসিক ফিজিবিলিটি সলিউশন এখানে যেটাই বসা। কি বললাম বুঝতে পারলে সঞ্জিত? আচ্ছা, এটা গেল হচ্ছে, কি বলছো বলো? হ্যাঁ, এবার বলো, এই গেল স্ল্যাক ভেরিয়েবলের ব্যাপার। এখন আমি একটু আসছি আর্টিফিশিয়াল, আমি আবার লেখাবো, এগুলো মাথায় ঢুকে নাও। আর্টিফিশিয়াল নয়, সারপ্লাস। এখন সারপ্লাস ভেরিয়েবলের জন্য সেই একই রকম প্রবলেম নিলাম, ম্যাক্স জেড, একটু মিন জেড নিয়ে নিই, একটু স্ট্যান্ডার্ড ফর্ম এগুলো থাকে। মিন জেড সাপোজ 2x1, দুটো ভ্যারিয়েবল নিয়েছি, তাতে কোনো 3টে 4টে 5টা 6টা যা খুশি নাও, 2x1 প্লাস 5x2 নিলাম। আর সাবজেক্ট টু সাপোজ 5x1 মাইনাস, আমার খাতাতে যেটা আছে সেটাই করি, দেখো সাপোজ এটা আছে 3x1 মাইনাস, লিখে দেবো সব, এটা 5x1 প্লাস 2x2 গ্রেটার অর ইকুয়াল টু 7। আর ওদিকে আছে তোমার x1 x2 গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার বলো এই ইকুয়েশনের, এটা একটা এলপিপির প্রবলেম, এই সাবজেক্ট টুর রাইট হ্যান্ড সাইড বড় হয়ে আছে, লেফট হ্যান্ড সাইড ছোটো হয়ে আছে। তাহলে এইখানে মানে লেফট হ্যান্ড সাইডে যদি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড ছোটো আর লেফট হ্যান্ড সাইড বড়, তাহলে এই বড় ভ্যালু থেকে যদি আমরা কোনো ভ্যালু বাদ দিয়ে দিই, তবে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি সমান হওয়ার প্রবাবিলিটি আছে, হ্যাঁ কি না? তাহলে আমি একটা নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে x3, অবশ্যই x3 গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এইটুকু লাইন করি, এটাকে লিখে দেবো, এগুলোই আমি লেখাবো, 3x1 মাইনাস x2 মাইনাস অফ x3 ইকুয়াল টু নিশ্চয়ই 3 হতে পারে, হ্যাঁ কি না? দেখো প্লাস 0 অফ কত x4, আর ওদিকে 5x1 প্লাস 2x2 প্লাস 0 অফ x3 মাইনাস x4 ইকুয়াল টু 7 লিখতে পারি, হ্যাঁ কি না? যদি আমি এই লেফট হ্যান্ড সাইডে কোনো টার্ম কোনো একটা ভ্যারিয়েবল, অবশ্যই পজিটিভ ভ্যারিয়েবল যদি বাদ দিয়ে দিই, সেই বাদ দেওয়ার ভ্যালুটা কত, মাইনাস x3, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যেতে পারে। কত নিলাম তাহলে নতুন ভ্যারিয়েবল x3, তাহলে এই x3টাকে বলি আমরা সারপ্লাস ভ্যারিয়েবল। সিমিলারলি পরের ইকুয়েশানে দেখো, পরের ইকুয়েশানেও এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করার জন্য আবার একটা নতুন ভ্যারিয়েবল আবির্ভাব নিয়েছি, সেটা কত, x4। এই x4টাকে আমরা বলছি হচ্ছে আবার কি সারপ্লাস ভ্যারিয়েবল। তার মানে আলটিমেট তুমি কি বুঝতে পারলে, আলটিমেট বুঝতে পারলে, যদি কোনো সাবজেক্টিভ ফাংশানে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকে, তাহলে অলওয়েজ আমরা কি ভ্যারিয়েবল নেব, শর্মিষ্ঠা কি ভ্যারিয়েবল নেব না, গ্রেটার অর ইকুয়াল টু থাকলে সারপ্লাস ভ্যারিয়েবল নেব, আর লেস অর ইকুয়াল টু থাকলে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নেব। প্রত্যেকটা ইনইকুয়েশনের জন্য এক একটা করে, যদি প্রত্যেকটা ইনইকুয়েশন গ্রেটার অর ইকুয়াল টু থাকে, তাহলে প্রত্যেকটা ইনইকুয়েশনের জন্য এক একটা করে আমরা হচ্ছে সারপ্লাস ভ্যারিয়েবল পাবো। সিমিলারলি প্রত্যেকটা ইনইকুয়েশন যদি লেস অর ইকুয়াল টু থাকে, তার জন্য এক একটা করে আমরা আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল পাবো। এখন কোনো অঙ্কতে মেশামেশি আছে, সেখানেও সারপ্লাস আর স্ল্যাক আর্টিফিশিয়াল আসেনি এখনও। গ্রেটার অর ইকুয়াল টু থাকলে সারপ্লাস, লেস অর ইকুয়াল টু থাকলে আমরা নেব কি স্ল্যাক ভ্যারিয়েবল। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আমি আর্টিফিশিয়ালটা একটু পরে আসতে হতো, বাট ধরেছি যখন একটু বুঝিয়ে দিই, ঠিক আছে আর্টিফিশিয়ালটা পরে বলবো, যখন এইগুলো ফর্মুলেশন করাবো তখন আমি আর্টিফিশিয়ালটা করাবো। আপাতত একটু স্ল্যাক ভ্যারিয়েবল আর সারপ্লাস ভ্যারিয়েবলের ইন্ট্রোডিউসটা কীভাবে হয় সেটুকু একটু দেখে নাও। জাস্ট অঙ্কতে এগুলো সিমপ্লেস করতে গিয়েই এগুলো বারে বারে লাগবে, জাস্ট দু একটা একটু দেখে দিচ্ছি, লেখো। আচ্ছা, যেখানে খাতাতে যেটা লিখতে বলেছিলাম
সেই জায়গাতে একটু নোট আকারে লিখে নাও। যেখানে আমি পিডিএফটা পাঠিয়েছিলাম যেই পেজটাতে, ওখানে নিশ্চয়ই টুকেছ। টোকার পর লেখো নোট দিয়ে লেখো স্ল্যাগ ভ্যারিয়েবল। আমি যেটুকু পাঠিয়েছিলাম ঠিক তারপরে লেখো স্ল্যাগ ভ্যারিয়েবল ইজ এ বেসিক ভ্যারিয়েবল। নোট দিয়ে লেখো স্ল্যাগ ভ্যারিয়েবল ইজ এ বেসিক, BASIC, লেখো বেসিক ভ্যারিয়েবল হুইচ gives the initial basic feasible solution. Slack variable is a basic variable which gives the initial basic feasible solution of the given LPP. এটা গেল। পরের নোটে লেখো Slack variable is not a basic variable. Slack variable is a basic variable. দেখো এই এলপিপি যদি না শেখো না, মানে বই পড়ে কিন্তু তুমি উদ্ধার করতে পারবে না। আমি প্রথম থেকে বলে দিচ্ছি, যারা হয়তো ভাবছো বইতে প্রচুর কিছু লেখা আছে, বাট এত তুমি উদ্ধার করতে পারবে না। এগুলো একটু সামারাইজ করতে হয়, অতএব কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও। মানে জাস্ট প্রসেস তো এগুলো একটা এইরকম করতে হয়। ওই এইরকম করা বই থেকে যখন পড়তে যাবে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, লেখো স্ল্যাক ভ্যারিয়েবল ইজ এ বেসিক ভ্যারিয়েবল হুইচ gives the initial basic feasible solution. যেটা অলরেডি তোমাকে আমি করে দেখিয়েছিলাম, আমি করে দেখালাম একটু আগে, ওই 0057 নাকি একটা করে দেখালাম। হুইচ গিভস দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। পয়েন্ট নোটে লেখো surplus variable is not a basic variable. Surplus variable is not a basic variable. লেখো so with the help of surplus variable, এবার আমি তোমাকে না দেখিয়ে দিতে পারবো যে এই সিস্টেমের ইকুয়েশনে কেন সারপ্লাস ভ্যারিয়েবলগুলো একটা তোমার বেসিক ভ্যারিয়েবল নয়, সেটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, একটু পরে নেব। লেখো So with the help of surplus variable we cannot find any initial basic feasible solution. So with the help of surplus variable we cannot find any initial basic feasible solution. Full stop দিয়ে লেখো show in this case মানে সারপ্লাস ভ্যারিয়েবল কেসের কথা বলছি। show in this case to find an initial basic feasible solution. So in this case we find to initial basic feasible solution we need another variable. লেখো we need another variable to find. We need another variable লেখো which is called artificial variable. We need another variable, বলো আমাদের প্রয়োজন we need another variable which is called artificial variable. কমাতে লেখো which মানে ওই আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের কথা বলছি, which gives the initial basic feasible solution. Also artificial variable are the basic variable. আমি যে কথাগুলো নোট 1 নোট 2তে বললাম তার সপক্ষে
আমি যুক্তি দেব দুটো এক্সাম্পল নিয়ে, বাট তার আগে দুটো আমি এলপিপি নেব যেগুলোতে তোমরা ফর্মুলেশন করে দেবে স্ট্যান্ডার্ড ফর্মে, মানে কখন আমরা আর্টিফিশিয়াল, কখন আমরা হচ্ছে স্ল্যাগ নেব আর কখন সারপ্লাস নেব। শুধু এইটুকু আমি দুটো প্রবলেম নিয়ে দেখাবো, আর আমি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যখন করাবো তখন একটু পরে আমি দুটো এক্সাম্পল নেব। আপাতত যেটা বলতে চাইলাম, সামারি এটা দাঁড়ালো, সারপ্লাস ভ্যারিয়েবল যখন কোনো অঙ্কতে চলে আসবে, মানে যখন কোনো অঙ্কতে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকবে, তখন সারপ্লাস ভ্যারিয়েবলের আবির্ভাব হলে সঙ্গে সঙ্গে আমাকে আরও দুটো ভ্যারিয়েবলের আবির্ভাব নিতে হবে। দুটো ভ্যারিয়েবল এই জন্যই করছি কারণ দুটো গ্রেটার অর ইকুয়াল টু টাইপ আছে, ওই দুটো নতুন ভ্যারিয়েবলের আবির্ভাব হবে। সেই দুটো নতুন ভ্যারিয়েবলের নাম কি দেবো আমি? এতে কী নাম দিয়েছি আমি? আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল। আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের একমাত্র এটাই কাজ, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে বের করে ফেলা। কেন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আমাকে বের করতে হবে? সেটা সিমপ্লেক্স মেথড করতে গেলে ওখানে যে টেবিল ওরা ফেলেছে সেই টেবিলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন অলওয়েজ থাকবে। এখন তোমাকে যেটা আমি দেখাবো যে এইরকম একটা এই প্রবলেমটা নিয়ে দেখাবো, সত্যি এখানে অনলি সারপ্লাস ভ্যারিয়েবলের হেল্প নিয়ে, মানে এরকম যদি কোনো ইকুয়েশন টাইপ থাকে, অনলি সারপ্লাস ভ্যারিয়েবলের হেল্প নিয়ে আমি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারছি না। অতএব ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার জন্য দুটো নতুন ভ্যারিয়েবলের আবার দরকার হয়ে থাকে। সেই দুটো ভ্যারিয়েবলের নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল। সেই আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল একমাত্রই তোমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দেবে। ব্যাস, যে কথাগুলো বললাম সেইগুলোকে আমি আবার অঙ্কে একটা দুটো এক্সাম্পল নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। লেখো তো, বলো স্ট্যান্ডার্ড ফর্মে আমি লিখে রেখেছি এগুলো। ম্যাক্স যে স্ট্যান্ডার্ড ফর্মটা, বলো বুঝলাম না কোনটাতে? এটাতে -1 0 আসছে মানে বুঝলাম না। সেটা দেখো না, আমি তো বেসিক ফিজিবল সলিউশন এটা থেকে বের করব, আমি তো নেব এখনই। দেখো কি বেসিক ফিজিবল সলিউশন আসছে, আমি আসবো আস্তে আস্তে। তার আগে এইটুকু স্ট্যান্ডার্ড ফর্ম নিশ্চয়ই তোমাদের আমি লিখে দিয়েছিলাম। একটা হচ্ছে এগুলো লেখা আছে ওই এটার মধ্যে। স্ট্যান্ডার্ড ফর্মে প্রবলেম হচ্ছে ম্যাক্স জেড থাকতে হয় আর কি থাকতে হয়। একটা এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম কখন আমরা বলি? কখন বলি? যখন হচ্ছে সাব অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাম থাকবে আর এগুলো হচ্ছে ম্যাক্স জেড থাকবে আর এগুলো সব লেস অর ইকুয়াল টু টাইপ থাকবে। এগুলোকে স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। যাই হোক, সেটা আমার এখন না বললেও চলবে। বাট সিমপ্লেক্স মেথডে আমরা যখন সলভ করব তখন স্ট্যান্ডার্ড এলপিপি নিয়েই আমরা সলভ করব, পরে আসবো। এখন আমরা তোমাকে দেখাবো আমি যে এইগুলো থেকে শুধু সারপ্লাসের হেল্প নিয়ে ইনিশিয়াল বেসিক সলিউশন পাচ্ছি না, এইগুলোতে আমি আসবো। তার আগে একটা ছোট্ট নোট লিখে নাও, আরেকটা নোট লিখে নাও। লেখো, ইফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম if a linear programming problem admits ADMITS, if a linear programming problem admits ADMITS, admits of an optimal solution, লেখো, admits of an optimal solution, then the optimal solution will coincide, আবার বলছি, if a linear programming problem admits of an optimal solution, then the optimal solution will coincide, with at least one basic feasible solution, of the problem. If a linear programming problem admits of an optimal solution, then the optimal solution will coincide with at least one basic feasible solution of this problem.
লেখো দিস theorem is called fundamental theorem of LPP, but this statement is called fundamental theorem of LPP. If a linear programming problem admits of an optimal solution, then the optimal solution will coincide with an at least one basic feasible solution of the LPP. ওরা বলতে চাইছে কোনো একটা এলপিপির যদি অপটিমাল সলিউশন মানে যে পয়েন্টটা অপটিমাল সলিউশন হবে বা যে পয়েন্টের জন্য যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে অথবা মিনিমাম ভ্যালু দেবে ওই পয়েন্টটা ওই সিস্টেম অফ ইকুয়েশনের বা ওই এলপিপির একটা হচ্ছে কি থাকবে বেসিক ফিজিবল সলিউশন হবে। এটা ফান্ডামেন্টাল থিওরেমটা কখনো কখনো স্টেট করতে দেয়। ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি বলেছে কোনো একটা এলপিপি দিয়েছে, তার অবজেক্টিভ ফাংশন সাবজেক্টিভ ফাংশন যা আছে থাকুক, এখন ওর যে বেসিক ফিজিবল সলিউশনগুলো পাবে ওই বেসিক ফিজিবল সলিউশনগুলোর কোনো একটা পয়েন্ট সেটা জেডটাকে ম্যাক্সিমাম করবে অথবা জেডটাকে মিনিমাম করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম। আচ্ছা যাই হোক, এবার হেডিং করো বলো ফান্ডামেন্টাল থিওরেমটা এটাই। ধরো এটা ম্যাক্স জেড ইকুয়াল টু কিছু একটা আছে আর অবজেক্টিভ ফাংশনটা সাপোজ এক্স ইকুয়াল টু বি আকারেই আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এটাকে সলভ করার পর কিছু তো বেসিক ফিজিবল সলিউশন পাবে, কিছু নন বেসিক ফিজিবল সলিউশন পাবে বা কিছু অনলি বেসিক সলিউশনগুলো পাবে। এর মধ্যে যে সমস্ত বেসিক ফিজিবল সলিউশনগুলো আছে নিশ্চয়ই বেসিক স্ট্রাকচার তোমার মাথায় আছে। ওই বেসিক ফিজিবল সলিউশনটা ওই যে জেড ফাংশনটা ছিল সাপোজ 2x1 প্লাস 5x2 এটা দেওয়া আছে ধরো ম্যাক্স জেড। কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন সেটা জেডটাকে ম্যাক্সিমাম করে দেবে, এটুকু সমস্যা বলতে চাইলাম। ধরো একটা সিস্টেম অফ ইকুয়েশন এটা আছে, এক্স ইকুয়াল টু বি দেওয়া আছে, ম্যাক্স জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখন এক্স ইকুয়াল টু বি মানে দেখতে কেমন হয় সেটুকু তুমি জানো। সলভ করলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করলে যতগুলো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেলে তার কোনো একটা এই জেডটাকে ম্যাক্সিমাম করে দেবে, মানে এইখানে বসালে জেডের ভ্যালুটা কী দিয়ে দেবে ম্যাক্সিমাম দেবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম বলা হয়। সমস্যা এবার বোঝা গেল? সমস্যা না প্রুফ লাগবে না, প্রুফটা দেখতে হবে, প্রুফ আসে না, করার দরকার নেই। আচ্ছা এবার লেখো তো লেখো সিলেকশন অফ, হেডিং করো লেখো সিলেকশন অফ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। সিলেকশন অফ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। খুব কি নেটের সমস্যা হচ্ছে অনেকের না কি বলো তো? অনেকে যাচ্ছ আসছো, লাবণ্য নেটের কি খুব সমস্যা হচ্ছে? আচ্ছা ঋত্বিকা তোমার তো ওয়াইফাইতে ইউজ করো, তোমার কি সমস্যা হচ্ছে কিছু? আচ্ছা আচ্ছা লেখো সিলেকশন অফ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। দেখো ফার্স্ট আমি একটা প্রবলেম নেব, ম্যাক্স জেড দিয়ে লিখবো আর কোনো একটা ইকুয়েশান লিখবো। ফার্স্ট তোমাকে বলবো এই ইকুয়েশানটাকে ও স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও, মানে স্ল্যাক ভ্যারিয়েবল লাগবে না সারপ্লাস ভ্যারিয়েবল লাগবে সেটাতে সাজাও। দেন তোমাকে বলবো যে এই ইকুয়েশানটার যে স্ট্যান্ডার্ড ফর্মে সাজালে যে ইকুয়েশানগুলো এলো ওটার হেল্প নিয়ে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন তুমি বের করে ফেলো। লেখো সিলেকশন অফ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। we consider a linear programming problem as follows. Consider a linear programming problem as follows. Max z equal to suppose দেওয়া আছে 5x1 প্লাস 3x2 এটুকু নিলাম। সাবজেক্ট 2 দেওয়া আছে ওটাই নিচ্ছি, আবার সাবজেক্ট 2 নেওয়া আছে দেখো 2x1 প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 6 আর ধরো x1 মাইনাস x2 লেস অর ইকুয়াল টু 5, x1 x2 গ্রেটার অর ইকুয়াল টু 0। ফার্স্ট লেখো দাঁড়া ল্যাঙ্গুয়েজটা বলে দিচ্ছি, একটু ধরো
একটু ধরো বলছি। অপটিমাল হাইপার প্লেনটা কোথায়? হ্যাঁ, লেখো, ফার্স্ট লেখো রিরাইট দ্য ফলোয়িং প্রবলেম, rewrite the following problem in equality form. Rewrite the following problem in equality problem and then find the initial basic feasible solution. First we rewrite the given, first we rewrite the problem in equality form and then find initial basic feasible solution. দেখো, প্রথমে আমি ম্যাক্স জেডটা কিছু চেঞ্জ করছি না, সিমপ্লেক্সে কিন্তু ম্যাক্স জেডের একটা ফিগার আসে, সেটা সিমপ্লেক্সে আমি বোঝাবো, মানে সিমপ্লেক্স টেবিল যখন বানাবো। এখন আমি সাবজেক্ট টু ফাংশানটা নিয়েই কাণ্ড কারখানা করছি। হেয়ার উই ইন্ট্রোডিউস, বলো আমাকে কটা লেস অর ইকুয়াল টু ইকুয়েশান আছে শর্মিষ্ঠা? কতগুলো লেস অর ইকুয়াল টু ইকুয়েশান আছে? দুটো লেস অর ইকুয়াল টু ইকুয়েশান আছে। তাহলে এটার জন্য কটা ভ্যারিয়েবল আসবে, স্ল্যাক ভ্যারিয়েবল আসবে? দুটো স্ল্যাক ভ্যারিয়েবল আসবে। লেখো, উই ইন্ট্রোডিউস টু স্ল্যাক ভ্যারিয়েবল। লেখো, উই ইন্ট্রোডিউস টু স্ল্যাক ভ্যারিয়েবল x3 গ্রেটার অর ইকুয়াল টু 0 আর x4 কত greater or equal to 0. We introduce two slack variable x3 greater or equal to 0 and x4 greater or equal to 0. And putting this value in the problem as their standard form. And putting this value in the problem as their language to lekha hoy, putting this value in the problem as their standard form. As their standard form. That is 2x1 plus 3x2 plus x3 যখন লেস অর ইকুয়াল টু, সোজা কথায় সামারি, এটা লেস অর ইকুয়াল টু, দেখো আমি একটা কথাই বলে দিতে পারতাম তোমাদেরকে যে লেস অর ইকুয়াল টু আছে তো একটা এখানে প্লাস x3 আনবে, গ্রেটার অর ইকুয়াল টু আছে মাইনাস x3 আসবে, একটা কথাতে হয়ে যেত। বাট তার আগে এই জিনিসগুলো জানতে হয়, জানলে তুমি সিমপ্লেক্স কেন করছি তার উত্তরটুকু তুমি পাচ্ছ। 2x1 প্লাস 3x2 প্লাস 3x3 প্লাস, এটাকে একটু সাজানোর জন্য, কেন সাজাচ্ছি, কারণ সিমপ্লেক্স টেবিলে এই সাজানোর জিনিসটুকু লাগবে, এই জন্য একটু সাজানোর জিনিসটা শিখিয়ে দিচ্ছি তোমাকে। 6x1 মাইনাস x2 প্লাস 0 অফ x3 প্লাস x4 ইকুয়াল টু কত 5, x1 x2 x3 হ্যাঁ এটা x4 অল গ্রেটার অর ইকুয়াল টু 0। এই হচ্ছে ফার্স্ট কাজ। এই ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি, জাস্ট ইনইকুয়েশানগুলোকে ইকুয়েশানে কনভার্ট করবে। আচ্ছা এটুকু বলি, যখন আমি প্রবলেমটা শেখাবো, মানে সিমপ্লেক্স যখন আসবো, তখন ম্যাক্স জেডটাও একটু এদিক ওদিক চেঞ্জ হবে। আপাতত স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে, স্ট্যান্ডার্ড ফর্ম থাকা মানে কি, গ্রেটার অর ইকুয়াল টু, সরি লেস অর ইকুয়াল টু, আর যদি ম্যাক্স জেড থাকে তাহলে এটার কোনো চেঞ্জ হয় না, এটাকে সেই একই থাকে, 5x1 প্লাস কত 3x2 থাকে। বাট যদি লেস অর ইকুয়াল টু, মিনিমাইজেশান প্রবলেম, আর যদি গ্রেটার অর ইকুয়াল টু হয়, তখন কিন্তু ম্যাক্স জেডটা একটু অন্যরকম দেখতে হয়। এই জন্য আমি ম্যাক্স জেডে এখন আসছি না, ম্যাক্স জেড মিন জেডের চেঞ্জ আমি যখন সিমপ্লেক্স করাবো তখন এর চেঞ্জেসটা আমি শেখাবো। এখন শেখাচ্ছি স্ল্যাক ভেরিয়েবল কখন ইউজ হবে, সারপ্লাস ভেরিয়েবল কখন ইউজ হবে, আর এইগুলোর হেল্প নিয়ে কী করে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশনটুকু বের করবো সেটুকুই বলতে চাইছি। এটার কাজ এখন আমি পেন্ডিং রাখছি, কারণ এখন তুমি এটাতে করে দিতে পারো। স্ট্যান্ডার্ড ফর্ম থাকলে কোনো অসুবিধা হয় না, স্ট্যান্ডার্ড ফর্ম থাকলে ম্যাক্স জেডই থাকবে, শুধু সাজানোর সময় 0 অফ x3 প্লাস 0 অফ x4 আমরা লিখি। কেন লিখি, কারণ টেবিলে এই 5300 কাজ আছে বলে। বাট মিনিমাইজেশান প্রবলেম থাকলে কিন্তু এই স্ট্রাকচারটা লেখা হয় না, অতএব গড়বড়িয়ে যাবে বলে আমি এটার দিকে এখন হাত দিচ্ছি না। এবার আমরা খুঁজবো এটার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কত। দেখো লেখো টেক x1 ইকুয়াল টু, সোজা সাপটাতে যেটা পাবে ওটাই নেবে। লেখো টেক x1 equal to 0 আর x2 equal to 0 as a non-basic variable.
লেখো টেক x1 ইকুয়াল টু 0 অ্যান্ড x2 ইকুয়াল টু 0 অ্যাজ এ নন বেসিক ভ্যারিয়েবল। এই দুটো ভ্যারিয়েবল x1 আর x2 এগুলোকে নন বেসিক ভ্যারিয়েবল আমরা চুজ করলাম। লেখো দেন x3 ইকুয়াল টু কত 6 আর x4 ইকুয়াল টু কত 5। লেখো শো বলতেই পারি 0 0 6 4 5। লেখো সো 0 0 6 5 ইজ এ লেখো সো 0 0 6 5 ইজ এ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। সো 0 0 6 5 ইজ এ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। তুমি দেখে নিতে পারো সিস্টেম ইনিশিয়াল বেসিক ফিজিবল প্রপার্টিগুলোকে। হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল কথাটা বলা হচ্ছে কারণ এটা একটা টেবিলের রেসপেক্ট, যখন সিম্পলেস্ট অ্যালগরিদমটা করাবো এটা একটা টেবিলের রেসপেক্টে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এরকম পরের টেবিল যখন করাবো পরের টেবিলে আবার একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আসবে। আমি সিম্পলেস্ট টেবিলটা নিই, তোমার উত্তরগুলো দেবো। এরকম সিম্পলেস্ট টেবিলে ছক দেখবে, এটা একটা আছে, পরে এরকম একটা আছে। এই টেবিলের রেসপেক্টে, প্রথম টেবিলের রেসপেক্টে এইটাই হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। পরের টেবিলের রেসপেক্টে যখন আমরা আনবো তখন আবার ইনিশিয়াল বেসিক ফিজিবলটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা আমরা এটা বলি। কারণ এই প্রথম টেবিল বানাতে গেলে এই বলো দেখো একটা হোক দুটো হোক যা অঙ্ক করো, একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন থাকে তাহলে একটা